দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ওয়েস্টার্ন লজিকের যে আলোচনাটা করছিলাম সেটা সেশন 7 শুরু করব। আর আমরা প্রার্থনার মাধ্যমে যেভাবে সেশনটা শুরু করি সেভাবে শুরু করে নিচ্ছি। ওম সহনা ভবতু, সহনো ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু, মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। আমি তাহলে প্রথমেই স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, তারপর সেশনটা। আচ্ছা, তাহলে আমরা ওয়েস্টার্ন লজিক নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা সিম্বলিক লজিক, সত্য সারণী, ট্রুথ টেবিল যেটাকে বলা হয়, সেইগুলোর ডিসকাশনটা করেছিলাম। এবার আমরা চলে আসছি ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি, যেখানে আমরা 19 রুলস বলে যেটাকে আমরা জানি। কেননা এখানে আমরা আহ 19টা রুলস পাচ্ছি, তো সেই কারণে 19 রুলস বলা হয়। তো রুলস অফ ইনফারেন্স 9টা, আর রুলস অফ রিপ্লেসমেন্ট 10টা। দুটো মিলিয়ে হচ্ছে 19টা, 19 রুলস। সেই জন্য তো প্রথমে আমরা আজকে রুলস অফ ইনফারেন্সটা কি দেখে নেব। তারপরে আমরা পরবর্তী সেশনগুলোতে রুলস অফ রিপ্লেসমেন্ট যেটা সেটা দেখব। তো আমরা রুলস অফ ইনফারেন্স যেটা, রুলস অফ ইনফারেন্স এখানে মাথায় রাখতে হবে কি বলতে চাইছে। ইনফারেন্স শব্দটার মানে অনুমান বা যুক্তি, আমরা জানি। আর রুলস অফ রিপ্লেসমেন্ট মানে একে অপরের সাথে যে জায়গাটাকে রিপ্লেস করা যায়, এইরকম একটা নিয়ম। তো রুলস অফ ইনফারেন্স কেন বলা হচ্ছে, যে এখানে আমরা যে ফর্মুলাগুলো দেখবো এগুলো যুক্তির আকারে পাবো, কিন্তু রুলস অফ ইন রিপ্লেসমেন্টে আমরা যে ফর্মুলাগুলো পাবো সেগুলো এই ট্রিপল বার বা ইকুইভ্যালেন্ট সাইনটা দিয়ে পাবো। কেননা সেক্ষেত্রে এই পাশে যেটা আছে মানে ডান দিকে যেটা আছে সেটা বাঁ দিকের যে অংশটা রয়েছে সেটার সাথে ইকুইভ্যালেন্ট, সমান বোঝাচ্ছে। কিন্তু রুলস অফ ইনফারেন্সের ক্ষেত্রে সেরকম না। রুলস অফ ইনফারেন্সের ক্ষেত্রে এটা আমরা যুক্তির আকারে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক কটাই এক একটা যুক্তির আকারে রয়েছে। তো প্রথম যে পয়েন্টটা বা প্রথম যে রুলসটা সেটা হচ্ছে মডাস পনেন্স, বা যেটাকে আমরা শর্টে এমপি বলে থাকি। তো এমপি রুল যেখানে আমাদের প্রয়োজন হবে অ্যাপ্লাই করব, সেখানে আমাদের পাশে ডট ডট দিয়ে লিখে দিতে হবে এমপি। কিভাবে লিখতে হবে, যখন আমরা কোনো কি বলবো কোনো প্রবলেম সলভ করব। প্রবলেম মানে এটা বাস্তব লাইফ, ফের রিয়েল লাইফের কোনো প্রবলেম না। এখানে ওই সাম যেটা, লজিক যেটা আছে, যখন লজিকটা সলভ করব সেই লজিকে যেভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তো মডাস পনেন্স, মডাস পনেন্স এখানে রুলসটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য পি থাকলে, এই সাইনটা আমি দেয়ার ফোর বোঝানোর জন্য দিয়েছি, যদিও একদমই সিমিলার নয়, স্টিল আমি ওইটাই সিমিলার পেলাম সেই জন্য ওটা দিয়ে দেয়ার ফোরটা বুঝিয়েছি। দেয়ার ফোর কিউ, পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ার ফোর কিউ, মানে যদি পি তবে কিউ, পি সুতরাং কিউ, বা যদি পি হয় বা যদি পি থাকে তবে কিউ থাকবে, পি আছে সুতরাং কিউ আছে। এইরকম একটা ভাবে আকারটা বোঝানো হচ্ছে। এবার আমরা যখন বাক্যের ক্ষেত্রে বা বচনের ক্ষেত্রে দেখব, তখন এই আকারে যেগুলো পাবো সেগুলো এই রুলসটার মধ্যে পড়ছে। কিন্তু আমাদের এখানে ওই আগে আমরা যেরকম দেখছিলাম বচন থেকে বচন আকারে রূপান্তরিত করা, এই রুলস গুলোর সাথে কিন্তু সেরকম কিছু নয় যে আমাকে বচন দেওয়া থাকবে এবং এই আকারে ফেলতে হবে বা এরকম কিছু, এরকম নয়। আমাদের কিছু অঙ্কে যেরকম আমরা সরল বা ওইরকম কিছু দেওয়া থাকতো কোয়েশ্চেনে, সেটাকে আমরা সলভ করতাম। এখানেও সেরকম কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেটাকে আমাদের প্রমাণ করতে হবে, সলভ করতে হবে। সেটা আমরা রুলস গুলো জানার পরই একমাত্র করতে পারবো, তাই সবার প্রথমে আমাদের রুলস গুলো ভালো করে বুঝে নিতে হবে। দ্বিতীয় রুলসটা হচ্ছে মডাস টলেন্স। এটা হচ্ছে এমপির ঠিক অপোজিট, নেগেশনের মাধ্যমে আসছে। পি ইমপ্লাইজ কিউ, একই প্রধান আশ্রয় বাক্য। অপ্রধান আশ্রয় বাক্যে বলছে কার্ল কিউ, মানে অনুগটাকে ডিনাই করা হচ্ছে, দেয়ার ফর কার্ল পি। অর্থাৎ প্রথমটাই হচ্ছে যদি পূর্বগ হয় তাহলে অনুগ হবে, আর দ্বিতীয়টাই হচ্ছে যদি অনুগ না হয় তবে পূর্বগও হবে না। এটা হয়ে গেল মডাস টলেন্স বা এমটি। আমরা যখন লজিকটা করব তখন কিন্তু এই শর্ট ফর্ম গুলো ইউজ করব লেখার ক্ষেত্রে। তখন কিন্তু মোডাস পনেন্স, মোডাস টলেন্স বলে এত বড় বড় কথা লিখবো না, সেই জন্য শর্ট ফর্ম গুলো আমাদের মনে রাখতে হবে বেশি করে। এবং সাথে বড় ফর্ম গুলো মনে রাখতে হবে, বাই চান্স শর্ট কোয়েশ্চেনে আসতে পারে যে এমটির ফুল ফর্ম কি, বা
আমাদের নিজেদেরও রুলসটাকে মনে রাখার জন্য কোনটার শর্ট ফর্ম কি সেটাকেও জানতে হবে। পরেরটা হচ্ছে হাইপোথেটিক্যাল সাইলোজিসম। হাইপোথেটিক্যাল সাইলোজিসমে কি হচ্ছে, পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, দেয়ারফর পি ইমপ্লাইজ আর। এটা কিরকম হচ্ছে, পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর। তো এখানে আমরা কমন পাচ্ছি কিউ কিউ, তাহলে কিউ যদি কমন হয় তাহলে পি এর সাথে আর এরও একটা সম্বন্ধ স্থাপিত হয়ে যাচ্ছে। পি হলে যদি কিউ হয়, কিউ হলে যদি আর হয়, তার মানে পি হওয়ার কারণে আর হচ্ছে। এইরকম একটা হাইপোথেটিক্যাল সাইলোজিসম, হাইপোথেটিক্যাল কনক্লুশনে আসা হচ্ছে, যেটাকে হাইপোথেটিক্যাল সাইলোজিসম বা এইচএস বলা হচ্ছে, এইচএস। পরেরটা হচ্ছে ডিসজাংটিভ সাইলোজিসম বা ডিএস। পি ভেল কিউ, কার্ল পি, দেয়ারফর কিউ। পি ভেল কিউ, আমরা ভেল আগে পেয়েছি ইমপ্লাইজ এর মতন, ভেল মানে অথবা, তো পি অথবা কিউ, কার্ল পি মানে একটাকে ডিনাই করা হলো, দেয়ারফর কিউ। এটা কিন্তু যে কোনো একটাকে ডিনাই করা যেতে পারে, কিউ কেও ডিনাই করা যেতে পারে, এটাই কোনো ম্যাটার করে না, কিন্তু ইমপ্লাইজ এর ক্ষেত্রে ম্যাটার করে। ভেলের ক্ষেত্রে চাই এখানে উদাহরণটা প্রথমটাকেই দেওয়া হয়েছে। পরেরটা হচ্ছে কনজাংশন। পি রয়েছে, কিউ রয়েছে, তো এটাকে আমরা যখন কনক্লুশনে আনছি সেটাকে আমরা বলতে পারি পি ডট কিউ, মানে আমরা এবং দ্বারা যুক্ত করতে পারি। ধরা যাক প্রথম লাইনে রয়েছে পি, দ্বিতীয় লাইনে রয়েছে কিউ, এখানে আমি কমা দিয়ে লিখেছি, বাট এটা কমা দিয়ে না লিখে পরের লাইনে লিখলেই বেটার হয়। তো আমি পরের লাইনে এটাকে করে দিচ্ছি। তো পি রয়েছে, কিউ রয়েছে, তো আমরা কনক্লুশনে দেয়ারফর পাচ্ছি পি ডট কিউ, মানে আমরা এটাকে যুক্ত করছি। কনজাংশন, কনজাংক্ট করা, নামটাতেই বোঝা যাচ্ছে যুক্ত করা কথা বলা হচ্ছে। কনজাংশন মানে আমরা এবং এন্ড এগুলোকে কনজাংশন বলি, তো এখানেও রুলসটা তাই বলছে। পরের রুলসটাই চলে যায়। আচ্ছা, এই রুলস গুলো এখানে আরেকবার বলে দিই, আমি আজকে বলে দিলাম তোমার মুখস্থ হয়ে গেল, তোমাদের তৈরি হয়ে গেল, এরকম তো সম্ভব নয়। তো এই রুলস গুলো প্রথমে একটা পেপারে লিখে যখন লজিক সলভ করবে সামনে রেখে দেবে, পরবর্তীকালেও করতে পারো, কিন্তু পরীক্ষার হলে তো আর তুমি রুলস লেখা পাবে না। তো পরীক্ষার হলের জন্য রেডি রাখতে হবে, মনে করে নিতে হবে, তৈরি করে নিতে হবে, এবং সেটা প্র্যাকটিসের মাধ্যমেই তৈরি হয়ে যায়। আলাদা করে ওরা মুখস্থ করে নিতে হবে এই ব্যাপারটা হলে কিন্তু মুখস্থ হতে চাইবে না, তো প্র্যাকটিস করতে 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 এমনি অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে রুলস গুলো। প্রথম প্রথম প্র্যাকটিসের জন্য আমি বলবো একটা পেপারে লেখো, পেপারে লিখে সামনে রেখে দাও, যখন প্র্যাকটিস করবে যাতে ভুল না হয় রুলসটা ঝপ করে দেখে নিয়ে সেই অনুযায়ী করো। এবার করতে করতে অটোমেটিক্যালি এমন হয়ে যাবে যে তোমার রুলস দেখতে হবে না, তার জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, পরের রুলসটা মানে হলো 6 নম্বর। 6 নম্বর রুলসটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ ডট আর ইমপ্লাইজ এস। এরকম যদি প্রধান আশ্রয় বাক্যটা থাকে, দ্বিতীয় আশ্রয় বাক্যটায় বলছে পি ভেল আর, তাহলে সুতরাং হয়ে যাচ্ছে কিউ ভেল এস। মানে এখানে কিরকম হলো দেখো, পি এই প্রথম অংশটার পূর্ববর্তী, আর হচ্ছে দ্বিতীয় অংশটার পূর্ববর্তী বা দ্বিতীয় সংযোগীর পূর্ববর্তী। প্রথম সংযোগীর পূর্বগ পি এর সাথে অথবা দিয়ে দ্বিতীয় সংযোগীর পূর্বগকে রাখা হলো। সুতরাং আমরা কনক্লুশনের রুলসটার কনক্লুশনে কি পাচ্ছি, প্রথম সংযোগীর অনুগ অথবা দ্বিতীয় সংযোগীর অনুগ। তো এখানে হচ্ছে পি ইমপ্লাইজ কিউ ডট আর ইমপ্লাই, পি ইমপ্লাইজ কিউ ডট আর ইমপ্লাইজ এস, পি ভেল আর, দেয়ারফর কিউ ভেল এস। মানে আমরা যখন সলভ করতে গিয়ে এইরকম দুটো লাইন পাবো, পি ইমপ্লাইজ কিউ ডট আর ইমপ্লাইজ এস রয়েছে পরের লাইনে, বা তার 3-4টে লাইন পরে পি ভেল আর রয়েছে, তখন আমরা এই কিউ ভেল এস অর্থাৎ অনুগ দুটোকে ভেল দিয়ে যুক্ত করে আনতে পারবো, এবং সেখানে রুলসটার নাম হবে কনস্ট্রাকটিভ ডাইলেমা বা সিডি, সি ডট ডি। আর এখানে হ্যাঁ ডট গুলো কিন্তু দিতে হবে, না হলে কিন্তু হবে না, এটা মাস্ট। সি ডট ডি যেহেতু এটা শর্ট ফর্ম। পরেরটা হচ্ছে সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশনে কি হচ্ছে, পি ডট কিউ, মানে ডট দিয়ে যে কোনো কিছু যদি যুক্ত থাকে তাহলে হয় পি কে অথবা কিউ কে, যে দুটো যুক্ত থাকছে যে কোনো একটাকে আমরা নামাতে পারি। কিন্তু সাধারণত প্রথম পার্টে যেটা আছে, মানে পি ডট কিউ থাকলে পি কে, কিউ ডট পি থাকলে কিউ কে আমরা নামাতে পারি। আর যদি পি ডট কিউ রয়েছে, আমরা কিউ কে নামাতে চাইছি, সেক্ষেত্রে আমাদের রুলস অফ রিপ্লেসমেন্টের এই কমিউটেশন রুলটাকে অ্যাপ্লাই করতে হবে, এবং কমিউটেশন রুলটা অ্যাপ্লাই করার পর
সিম্পলিফিকেশন করে আমরা কিউ কে নামাতে পারবো, এটা পসিবল। এবার একটু যখন ভালোভাবে প্ল্যান্টেন রুলস এ প্র্যাকটিস হয়ে যাবে, শিখে যাবে, তখন আমরা ডাইরেক্ট কিউ কে নামিয়ে পাশে লিখে দিতে পারি কম সিম। এটা আমরা পরবর্তীতে করে থাকি, মানে আমিও কলেজে যখন পড়তাম, যখন 19 রুলস করতাম, তখন একটু শিখে যাওয়ার পর এই জিনিসটাই করতাম। প্রথম প্রথম করলে প্রথম লাইনে কম করলাম, দ্বিতীয় লাইনে গিয়ে সিম্প করলাম, পরের দিকে গিয়ে কম সিম্পও করেছি, এই হিসেবে আমি বললাম। পরের রুলসটা হচ্ছে অ্যাবসর্পশন। অ্যাবসর্পশন রুলটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ কে ভাঙা। পি ইমপ্লাইজ কিউ কে ভাঙলে বলছে পি ইমপ্লাইজ পি ডট কিউ, এটা একটা রুলস এর মধ্যেই দিয়ে দিয়েছে। কিন্তু রুলস অ্যাপ্লাই না করেও আমরা যদি 19 রুলসটাও প্রয়োগ করি পি ইমপ্লাইজ কিউ এর ওপর, তাহলেও কিন্তু আমরা এই জায়গাটায় আসতে পারি। তাই জন্য এখানে এই রুলসটাই ডাইরেক্ট দিয়ে দিয়েছে যে পি ইমপ্লাইজ কিউ থেকে আমরা কনক্লুশনে পি ইমপ্লাইজ পি ডট কিউ পেতে পারি। আচ্ছা, লাস্ট রুলসটা হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশনে আসছে, ধরা যাক একটা কিছু রয়েছে, আমি ভেল দিয়ে তার সাথে যে কোনো কিছু একটা যুক্ত করতে পারি। এখানে যারা পি রয়েছে, কনক্লুশনে পি ভেল পি যুক্ত করা হয়েছে। ভেল দিয়ে মানে অথবা দিয়ে যা খুশি যুক্ত করা যায়। এবং এই 19 রুলসটা কিন্তু এই পি কিউ আর এস টি দিয়েই সাধারণত করা হয়ে থাকে, বা বড়জোর ক্যাপিটাল এবিসিডি দিয়ে করা হয়ে থাকে, কোনো বচন দিয়ে নয়। তো এখানে আমরা পাচ্ছি পি। আচ্ছা, অ্যাবসটা নেই। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে আম, এই রুলসটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী হায়ার লজিকের ক্ষেত্রে এই অ্যাবস রুলটাকে বাদ দিয়ে দিয়েছে, সেই জন্য না থাকতে পারে। অনেক ক্ষেত্রে এটার ব্যবহারও খুব একটা হয় না, কিন্তু বাকি রুলস গুলো খুব ইম্পর্টেন্ট, বাকি রুলস গুলো ব্যবহার হয়। তোমাদের যে বইটা আছে সেই বইতে কোন কোন রুলস গুলো দেওয়া আছে 19 রুলস এর ক্ষেত্রে, সেটা আমাকে একটু দেখিও। হ্যাঁ, ডিডি আছে। আমি ওটাই বলছিলাম, ডিস্ট্রাকটিভ ডায়ালেমা। আমি ওটাই বলতে যাচ্ছিলাম, জাস্ট তুমি লিখে দিলে। আর তোমাদের বইতে যে জায়গাটায় রুলস এর এখানটা আছে বা অনুশীলনী যেগুলো আছে, সেগুলো আমাকে একটু পাঠিও, কারণ আমার বই তোমার বই মেবি সেম নয়। তো আমি একটুখানি দেখে নিতে পারবো তাহলে তোমাদের কি কি দিয়েছে না দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, ডিডি বা ডিস্ট্রাকটিভ ডায়ালেমা যেটা, ওটা পরবর্তীতে ইউজ হয়ে থাকে, তোমাদের এখানেই সেটা দিয়ে দিয়েছে, সেটাও আমি তাহলে দেখিয়ে দেবো। ওটা আমার এখানে মেনশন করা হয়নি, আমি নেক্সট দিন ওই জায়গাটাকেও এর সাথে অ্যাড করে নেব। আচ্ছা, তাহলে আমরা সবকটা 9 রুলস দেখে নিলাম। আজকে আমি 10 রুলস সম্পর্কে একদম বলবো না, কারণ গুলিয়ে যাবে তাহলে। 9 রুলস এর ওপর ভিত্তি করে যে মোটামুটি গুলো সলিউশন করা যায় যেটুকু, সেটুকু কিভাবে সলভ করতে হয় বা লজিকটা কিভাবে করতে হয়, কোয়েশ্চেনে দিলে আমাদের কি করতে হবে, সেই জায়গাটা আজকে অল্প করে একটু দেখবো। তারপরে তোমার বইতে যে অনুশীলনী গুলো আছে, বা আমিও আমার বই থেকে পাঠিয়ে দিতে পারি, সেই অনুযায়ী তোমাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে। এটা যেহেতু লজিক অঙ্কের মতন, পুরো তোমার প্র্যাকটিস করা ছাড়া আর কোনো উপায় নেই, একমাত্র অপশন প্র্যাকটিস। আচ্ছা, আমি এখানে বই থেকে একটা এক্সাম্পল নিচ্ছি। এ ডট বি। আচ্ছা, এখানে আমাদের কিভাবে করতে হবে সেটা বলে দিই। প্রথম লাইনটা আমাদের নাম্বার 1 দিয়ে লিখতে হবে, প্রধান আশ্রয় বাক্য যেটা থাকছে। তারপরে 2 দিয়ে আমাদের লিখতে হবে দ্বিতীয় আশ্রয় বাক্যটা। সেখানে আমরা, এখানে দিয়েছে এ ভেল, ব্র্যাকেটের মধ্যে এ ভেল সি, ব্র্যাকেট ক্লোজ, ইমপ্লাইজ ডি, এরকম স্ল্যাশ দিয়ে দেয়ার ফোরটা থাকে। স্ল্যাশ দিয়ে দেয়ার ফোর থাকার অর্থ হচ্ছে এটা সিদ্ধান্ত। এ ডট ডি, কোয়েশ্চেনে তোমার এখানটুকুই থাকছে, কিন্তু কোয়েশ্চেনে এই 1 2 বলে। আচ্ছা, তো অনুশীলনীতে যেটা রয়েছে সেটা অনুযায়ী আমি বলছি। প্রধান আশ্রয় বাক্যটায় রয়েছে, প্রধান আশ্রয় বাক্যে রয়েছে এ ডট বি, তুমি খাতায় সঙ্গে সঙ্গে লিখতে থাকো আমি যেরকম বলছি সেই অনুযায়ী। দ্বিতীয় আশ্রয় বাক্যে রয়েছে এ ভেল সি, ব্র্যাকেটের মধ্যে ইমপ্লাইজ ডি, আর সিদ্ধান্ত রয়েছে এ ডট ডি। তো আমরা এখানে থার্ড লাইনটায় করব হচ্ছে
এ ডট বি রয়েছে, তো আমরা সিম্প করতে পারি, সেক্ষেত্রে আমরা এ নামাতে পারলাম। তো 3 নম্বর লাইনে আমরা এ নামালাম প্রথম লাইন থেকে, সেখানে আমাদের 3-4টে ডট ডট দিয়ে লিখতে হবে একের সিম। একের সিম কিভাবে লিখতে হবে? 1 লিখে একটা পাশে কমা দিয়ে পাশে SIMP, মানে শর্ট ফর্মটাতে লেখা হলো, হয়ে গেল থার্ড লাইন। এবার আমরা কি দেখেছিলাম? ভেল দিয়ে যে কোনো কিছু যুক্ত করতে পারি, তো সেটা হচ্ছে অ্যাডিশন। ফোর্থ লাইনে আমরা তাহলে ভেল দিয়ে অ্যাড করব, এ ভেল সি, এ ভেল দিয়ে সি যোগ করলাম, তাহলে আমাদের ডট ডট দিয়ে হয়ে যাচ্ছে 3-এর অ্যাড। 3-এ আমরা অ্যাড করলাম, 3-এ এ আছে, তার সাথে আমরা ভেল দিয়ে সি অ্যাড করলাম, এবার হয়ে যাচ্ছে 5 নম্বর লাইন। 5 নম্বর লাইনে আমরা কি পাচ্ছি? 4 নম্বর লাইনে পেয়ে গেলাম আমরা এ ভেল সি। 2 নম্বর লাইনে আছে এ ভেল সি ইমপ্লাইজ ডি। তাহলে এ ভেল সিটাকে আমরা পি ধরি আর ডিটাকে যদি কিউ ধরি, তাহলে এই দ্বিতীয় লাইনটার অর্থ হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। তাহলে এ ভেল সিটা হয়ে যাচ্ছে পি, তাহলে ইমপ্লাইজ পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ আমরা মডাস পনেন্সে পেয়েছিলাম প্রথম রুলটা, তাহলে আমরা ডাইরেক্ট নামাতে পারছি ডি। তাহলে হয়ে গেল 2,4, 2 আর 4-এ মডাস পনেন্স বা এমপি, এখানে কিন্তু মডাস পনেন্স লিখবো না, এমপি লিখবে। 6 নম্বর লাইনে আমরা কি করব? এ আর ডি, 3 আর 5 নম্বর লাইনে রয়েছে এ ডট ডি। ডট আমরা কনজাংশন বা কনজ দিয়ে যুক্ত করতে পারি, তাহলে আমরা লিখবো 3 আর 5 কমা দিয়ে কনজ, CONG, NJ সরি, CONJ, 3 আর 5-এর কনজ হয়ে গেল। এখানে এটা শেষ, আমার সিদ্ধান্ত বেরিয়ে গেল, মানে আমাকে দেয়ারফর দিয়ে যে পোর্শনটা, দেয়ারফর দিয়ে আমায় যে পোর্শনটা দেওয়া হয়েছিল সেই পোর্শনটা আমি 6 নম্বর লাইনে নিয়ে আসতে সক্ষম হলাম, মানে এটা আমি প্রমাণ করতে পারলাম। তো এখানে আমি চাইলে প্রুভড লিখেও দিতে পারি, নাও লিখে দিতে পারি, এটা খুব একটা কিছু ম্যাটার করে না, আমি লিখে দিতাম প্রুভ বলে। তো এটা হয়ে গেল প্রমাণিত। এইটা হচ্ছে 19 রুলস করার প্রসেস। এবার এখানে 19 রুলস নয়, এই লজিকটায় 9 রুলসই ইউজ হয়েছে, কারণ আমরা এখনো বাকি 10টা রুলস শিখিনি। যেটা আমি করলাম সেটা আমি গ্রুপে শেয়ার করে দেবো, দেখে নিও, যা যা বুঝতে অসুবিধা হবে সেটা পরে আমাকে জিজ্ঞাসা করে নিও। আচ্ছা, এটা গেল। এবার আমরা আরেকটা কিছু ট্রাই করি। এখানে আরেকটা লজিক, আচ্ছা এইচএস রুলটা আমরা একটা দেখেছিলাম, সেটার উপরে বেস করে আরেকটা যুক্তি রয়েছে, এ ইমপ্লাইজ বি। পরের লাইনে রয়েছে, আচ্ছা এখানে আরেকটা কথা, এখানে যে অপ্রধান আর অপ্রধান দুটো আশ্রয় বাক্যই হতে হবে এরকম কিন্তু কোনো বার নেই, এরকম কোনো বাধ্যবাধকতা বাঁধা কিছু নেই, একাধিক হতে পারে, একাধিক না, দুইয়েরও বেশি হতে পারে। বি ইমপ্লাইজ সি, সি ইমপ্লাইজ ডি। এখানে তো আমি শুধু কোয়েশ্চেন লিখছি না, যখন আমরা অ্যান্সার করব তখন কিন্তু আমাদের এই প্রথম 3-4টে যতগুলো লাইন থাকবে সবগুলো লিখে নিতে হবে, সেই জন্য আমিও সেইভাবেই লিখছি। তো নাম্বার 1, 2, 3, তারপর কটা আছে, আর একটা লাইন আছে 4, 4 নম্বর লাইন হচ্ছে ডি ইমপ্লাইজ ই। সিদ্ধান্তটা কিন্তু এই রকম ভাবে নাম্বারিং এ থাকে না, স্ল্যাশ দিয়ে পাশে দেয়ারফর এ ইমপ্লাইজ ই। কোয়েশ্চেনে যদি তলায় দেয়ারফর চিহ্ন দিয়ে থাকেও, তোমায় যখন সলভ করতে হবে তখন কিন্তু স্ল্যাশ দিয়ে দেয়ারফরটা পাশেই লিখতে হবে। কোয়েশ্চেনের মতন করে তলায় দেয়ারফর দিয়ে লিখলে, মানে এখানে যদি আমি দেয়ারফর দিয়ে লিখি যেরকম হবে সেরকম ভাবে লিখলে হবে না, দেয়ারফর এ ইমপ্লাইজ ই। তাহলে সলিউশনটা কি হবে? এখানে আমরা কি দেখছি, এ দরকার আর ই দরকার, মানে এখানে এ এখানে ই। এবার আমাদের এর সাথে ইটাকে কানেক্ট করতে হবে, কিভাবে কানেক্ট করব? প্রথম আমরা এই বি বি তে কমন রয়েছে, তাহলে আমরা এইচএস রুলের মাধ্যমে এ ইমপ্লাইজ সি পেয়ে যাচ্ছি,
তো বসিয়ে দিই, এ ইমপ্লাইজ সি। তাহলে কি হলো, 1 আর 2 এর এইচএস। আবার সি সি তে কমন পাচ্ছি, কিন্তু এখানে আমরা বি প্লাস ডি করে দিলে হবে না। কি করতে হবে আমাদের, এখানে দেখো সি এখানেও রয়েছে, তো আমাদের প্রথম দুটো এই 2 আর 3-এর নয়, 5 আর 3-এর এইচএস করতে হবে। কেননা এ ইমপ্লাইজ সি, সি ইমপ্লাইজ ডি। তাহলে আমরা, কারণ আমাদের এটাকে রাখতে হবে, এটা বাদ দিলে চলবে না। তো এ আর ডি বার করতে পারবো সি সি তে কমন বেরিয়ে যাওয়ায়। তো 6 নম্বরে আমরা কি করব, এ ইমপ্লাইজ ডি। এ ইমপ্লাইজ ডি পেয়ে গেলাম। কিভাবে পেলাম, 5, এখানে আমাদের 5টা কিন্তু আগে বসাতে হবে, কেননা এ 5 নম্বরে রয়েছে, ডি 3 নম্বরে রয়েছে। তো 5 আর 3-এর এইচএস হলো। দেন আমরা পরের লাইনে কি করব, এ আর ডি পেয়ে গেছি, ডি আর ই রয়েছে, এ ইমপ্লাইজ ডি, ডি ইমপ্লাইজ ই, সো আমরা এ ইমপ্লাইজ ই পেয়ে যাচ্ছি। এখানে আমাদের কি হচ্ছে, 6 আর 4-এর এইচএস। 6 আর 4-এর এইচএস, এখানে 6 থেকে এ আর 4 থেকে ই পেয়ে যাচ্ছি। হয়ে গেল আমাদের এটা প্রুভড। আচ্ছা, তাহলে আমরা আজকে প্রথমে 19 রুলস এর মধ্যে প্রথম যে 9টা রুলস অফ ইনফারেন্স, সেই 9টা রুলস দেখলাম। সেই 9টা রুলস কে অ্যাপ্লাই করে, সবকটা রুলস আমরা যদিও অ্যাপ্লাই করিনি, সেই 9টা রুলস কে অ্যাপ্লাই করে কিভাবে আমরা একটা লজিককে কমপ্লিট করতে পারি বা একটা লজিকের কনক্লুশনটা অব্দি পৌঁছতে পারি, সেটার কি প্রসেস, কিভাবে জিনিসটাকে সলভ করতে হয়। আমাদের প্রশ্নটা সাধারণত থাকতে পারে যে এই যুক্তিগুলো যে বৈধ বা এই যুক্তিগুলো যে যথার্থ সেটা প্রমাণিত করো, প্রমাণ করো। তো তখন আমাদের এইভাবে জিনিসটাকে প্রুভ করে দেখাতে হবে যে হ্যাঁ, এখানে যা বলা আছে এটার কনক্লুশনে এটাই আসবে, সেটা আমি 19 রুলস অ্যাপ্লাই করে এইভাবে দেখাতে পারি। তো আমাদের এইভাবে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, এখানে যথার্থই বলা আছে। তো 19 রুলস এর মধ্যে 9 রুলস অ্যাপ্লাই করে যেগুলো করা যায় তুমি সেইগুলো আপাতত প্র্যাকটিস করবে। আর আমি এখানে বই থেকে কয়েকটা এক্সারসাইজ আমি তোমায় পাঠিয়ে দেবো, তোমার বইয়ের গুলো তুমি প্র্যাকটিস করো, এগুলোও প্র্যাকটিস করো। তারপরে কোনো যদি সমস্যা হয় তখন আমাকে হোয়াটসঅ্যাপে জানিও। আর যারা ইউটিউবে দেখছে তাদেরকেও একই কথা বলবো, প্র্যাকটিস করতে গিয়ে কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আর এর পরের সেশনে আমরা এইটারই আরো কয়েকটা 9 রুলস অ্যাপ্লাই করে যে সলিউশন, সেগুলো লজিকের করে দেখবো, তারপরে 10 রুলসে যাব। এক্ষুনি প্রথমেই আজকে 10 রুলস ওই জন্য গেলাম। তারপরে 10 রুলস এবং 19 রুলস, পুরো 19 রুলসটা অ্যাপ্লাই করে কিভাবে সলিউশন করা যায়, সেগুলো অনেক বড় বড় হয়, খুব বড় যদিও পরীক্ষায় আসে না, তাও সেগুলো তখন আমরা দেখবো। আজকে সেশনটা তাহলে এখানেই শেষ করছি, আর আমি যেগুলো করে দেখালাম সেগুলো গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম, শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। থ্যাংক ইউ জয়েন করার জন্য। পরের রোববার আবার বাকি বাকি 10 রুলস নিয়ে আলোচনা হবে। আজকে সেশনটা এখানেই শেষ করলাম।